প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসির হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি আমাদের ঢাকা বোর্ড 2024 এসেছিল, সৃজনশীল 5। সেটি হচ্ছে আমাদের মূলধন ও মুনাফা জাতীয় যে অধ্যায়টা, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায় থেকে এই সৃজনশীলটি করেছিল। এটার ক দাগে বলা আছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় করো, বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের এন্ট্রি হচ্ছে 3টি, আমি নিচে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে গবেষণা, তারপর হচ্ছে স্থানান্তর, সর্বশেষটি হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়। এই 3টি যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা এমসিকিউর ক্ষেত্রেও আনসার করতে পারবো। তাহলে দেখি কথাগুলো কোথায় কোথায় রয়েছে। উদ্দীপকটি দেখতে পাচ্ছ যে উদ্দীপকটিতে বলা আছে যে 3 তারিখ, যে 5 বছরের জন্য বিজ্ঞাপন পরিশোধ করা হচ্ছে 25,000 টাকা। তাহলে এখানে একটু কথা থাকছে যে বিলম্বিত কথা হচ্ছে গিয়ে সম্পদের মতো, যেটা মূলত আমাদের আগামীতে আমাদের সুবিধা প্রদান করবে। এখানে কিন্তু 25,000 টাকা যে দেওয়া আছে যে বিজ্ঞাপন বাবদ 5 বছরের জন্য, তাহলে কিন্তু এখানে 1 বছরের খরচ অন্তর্ভুক্ত আছে। আমাদের করণীয় হবে যে টোটাল টাকা থেকে খরচটাকে নির্ণয় করা। তাহলে যেহেতু 5 বছরের বলা ছিল, এই 25,000কে 5 দ্বারা ভাগ করেছি, টাকা পেয়েছি 5,000, এটা হচ্ছে আমার খরচের অংশ। তাহলে এখন এই 25 থেকে 5,000 টাকা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের যে সম্পদের অংশটা বা যেটা থেকে আমরা সুবিধা পাবো সেই অংশটা বেরিয়ে আসবে। তাহলে 25,000 টাকা আমাদের খরচটা 5,000 টাকা বাদ দিলাম, তাহলে 20,000 টাকা হচ্ছে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন, মানে যেটাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। আচ্ছা, তারপরে আবার দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলা আছে যে 12 তারিখ যে ব্যবসা স্থানান্তর ব্যয়, স্পষ্ট বলা আছে ব্যবসা স্থানান্তর ব্যয় হচ্ছে 20,000 টাকা, আর অন্যান্য কিছু বলা নেই। তাহলে পুরো টাকাটাই আমরা আনবো, স্থানান্তর ব্যয় টাকাও 20,000 টাকা লিখলাম। আর গবেষণার যে কথাটা ছিল তা এখানে নেই, তাহলে দুইটা যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে যেত 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক দাগের উত্তর। তারপরে হচ্ছে খ দাগ, এ হচ্ছে আমাদের খ দাগ। খ দাগে বলা আছে যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে গেলে আমাদের কিছু এই টার্ম জানতে হবে। টার্ম হচ্ছে এরকম যে মুনাফা জাতীয় লেনদেনগুলো সাধারণত 1 বছরে একাধিকবার হয়ে থাকে, মানে অনেকবার সংঘটিত হয়ে থাকে। একটা বছরের ভিতরে একাধিকবার যে লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। আর মুনাফা জাতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে আরও একটি কথা হচ্ছে যে নির্দিষ্ট যে বছরের অংশটাই আমরা নিব, নির্দিষ্ট বছরের অংশটাকে আমরা আয় ব্যয় বলবো। এর মধ্যে যদি অন্যান্য বছরের, বিগত বছরের যদি অন্তর্ভুক্ত থাকে, অথবা এই পরবর্তী বছরের অন্তর্ভুক্ত থাকে, তাহলে আমরা এগুলো আনতে পারবো না। এই হচ্ছে কথা, যে বিগত বছরটাকে আমরা আয় ব্যয় বলতে পারি না, পরবর্তী বছরটাকে আমরা আয় ব্যয় বলতে পারি না। এই হচ্ছে কথা। নির্দিষ্ট বছরটা শুধু আমাদের আয় ব্যয়ের অংশ হবে, আর এই মুনাফা জাতীয় লেনদেনগুলো 1 বছরে একাধিকবার হবে। এই সত্যগুলার অবলম্বনে আমরা উদ্দীপকে খুঁজবো যে কোনগুলি মুনাফা জাতীয় আয়। আর আয়ের জন্য অবশ্যই আমরা টাকা পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের টাকা পেতে হবে, তাহলে এটাকে আমরা আয় বলতে পারি। তাহলে আমরা 6 তারিখ স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রশ্নে বলা আছে যে এই শিক্ষানবিশ সালামি, তার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। কিন্তু প্রশ্নে আরও একটা কথা বলা আছে এরকমভাবে যে এই 10,000 টাকার মধ্যে আমাদের বিগত বছরের 2500 টাকা অন্তর্ভুক্ত আছে। আমি কিন্তু বলেছিলাম যে বিগত বা পরবর্তী বছরের যে অংশটা থাকে সেটাকে আমরা আয় ব্যয় বলতে পারি না, তা বাদ দিতে হয়। তাহলে 10,000 টাকা আমাদের 2500 টাকা বাদ দিতে হবে, তাহলে টাকা পাচ্ছি 7,500 টাকা। সেটা হচ্ছে আমাদের শিক্ষানবিশ সালামির অংশ। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছিলাম যে প্রশ্নে যে বলা আছে যে 15 তারিখ বলা আছে যে উপভাড়া হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য আয়, এতে করে প্রতিষ্ঠান টাকা পেয়ে থাকে। তাহলে উপভাড়াটা একটা আয় যেহেতু, আর এটা আমরা একবার পাই না, অনেকবারই পাই। শিক্ষানবিশ সালামি উপভাড়া এগুলো অনেকবারই সংগঠিত হয়ে থাকে প্রতিষ্ঠানে, এর জন্য এটি মুনাফা জাতীয় আয়। কারণ মুনাফা কথাটা হচ্ছে যে বছরে অনেকবার সংগঠিত হবে, আর উপভাড়ার টাকা হচ্ছে 10,000 টাকা। আর দুইটা ফিগার যদি আমরা যোগ করি এখন, তাহলে আমাদের অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 17,500 টাকা। এই হচ্ছে প্রথম দাগের আনসারটা। তারপরে আমাদের কাজ হবে মুনাফা জাতীয় ব্যয়ের। মুনাফা জাতীয় ব্যয়ের জন্য আমরা 3 তারিখ দেখতে পেয়েছিলাম যে বিজ্ঞাপনে টাকা দেওয়া ছিল একসাথে 5 বছরের জন্য, আর অ্যামাউন্ট ছিল 25,000। আর আমি কিন্তু কথা যখন বুঝাই তখন বলেছিলাম যে 25,000 টাকা দেওয়া হয়েছে, কিন্তু এখানে 1 বছরের খরচ উল্লেখ আছে। আর খরচটা বের করার নিয়ম হচ্ছে এরকম, যত বছর বলা থাকবে তত দিয়ে ভাগ করতে হবে। এখানে যেহেতু পরিমাণ ছিল 25,000, আর এখানে বছর বলা ছিল 5 বছর, 25,000কে আমাদের 5 দ্বারা ভাগ করলে আমাদের খরচের পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে টাকা হচ্ছে 5,000, এটা হচ্ছে খরচ। আর আমরা কিন্তু কথাকে বের করেছিলাম সম্পদের অংশটা, যেটা ছিল 20,000। আর তারপরে আরেকটি দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয়, সেটা হচ্ছে 31 তারিখ। আর মাঝে যেগুলো দেওয়া আছে এটি আসলে মুনাফা জাতীয়ের মধ্যে পড়ে না, অন্য লেনদেনের মধ্যে পড়ে, যার জন্য আমরা আনিনি। তাহলে 31 তারিখ বলা ছিল এরকম যে বেতন প্রদান করা হয়েছে, পরিমাণটা ছিল 10,000 টাকা, সেটা মালিক নিজের অর্থ থেকে দিয়েছে, টাকা হচ্ছে 10,000 টাকা।
আর বেতন অবশ্যই একটু মুনাফা দিতে হবে, কারণ এটা বারবার সংগঠিত হবে আর বিজ্ঞাপন খরচটা বারবারই সংগঠিত হয়। বেতনের পরিমাণ হচ্ছে 10,000 আর দুইটা ফিগার যোগ করলে আমরা পাচ্ছি 15,000। এই হচ্ছে আমাদের খ দাগের আনসারটা। এখন আমরা এটা সলিউশন করবো এটারই এই গ দাগটা। গ দাগে বলেছে যে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন কথাটা আসলে বড় অঙ্কের এই অ্যামাউন্টগুলোকে বোঝায়। তাহলে যেগুলো মূলত 2-3 বছর পর পর সংগঠিত হয় সেগুলোকে আমরা বলি মূলধন জাতীয়। সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হোক আর মূলধন জাতীয় ব্যয় হোক, কারণ মূলধন জাতীয় লেনদেনটা অনেক বছর পর পর হয়, কমপক্ষে 2 থেকে 3 বছর পর পর সংগঠিত হবে, হচ্ছে কথা। আর মূলধন জাতীয় প্রাপ্তি মূলত 3টি। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে 3টি। আমরা একটু লিখে রাখছি যে মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মূলধন নিজে, মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মূলধন নিজে, আর হচ্ছে ঋণ গ্রহণ, ঋণ প্রত্যাহার হতে পারে, ঋণ গ্রহণ হতে পারে, আর আরেকটি হচ্ছে কোনো স্থায়ী সম্পদ বিক্রয়। সর্বশেষটি হচ্ছে কোনো স্থায়ী সম্পদ, প্রশ্নে বলা থাকবে যে স্থায়ী সম্পদ বিক্রয়। এই 3টি যদি আমরা এটি জানতে পারি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে মূলধন জাতীয় প্রাপ্তির জন্য। আমি আবারও বলছি, মূলধন নিজে, আরেকটা হচ্ছে ঋণ, আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়, এটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি আমরা মূলধন জাতীয় ব্যয়গুলোকে খুঁজি, মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়কে সহজ ভাষায় বলতে গেলে আমাদের সম্পদ ক্রয়। মূলধন জাতীয় ব্যয়কে আমরা যদি সহজভাবে বলি তাহলে সম্পদ ক্রয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় বলবো। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, কম্পিউটার, এগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। তাহলে প্রথমে কাজ করি আমরা মূলধন জাতীয় প্রাপ্তির। আমি কিন্তু লিখিয়ে রেখেছিলাম যে কিছুক্ষণ আগে যে কোনগুলো ছিল, তোমরা একটু মনে করে রেখো। তাহলে প্রথমে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করতে হবে। মূলধন জাতীয় প্রাপ্তি আমি 3টি বলেছিলাম, এটা 1 তারিখ স্পষ্ট দেখতে পাচ্ছি যে বলা আছে যে মূলধন বিনিয়োগ, তার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। এই যে লিখলাম মূলধন বিনিয়োগ আর পরিমাণটা লিখলাম 1 লক্ষ টাকা। তারপরে 18 তারিখ বলা হচ্ছে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ তো আমরা লিখিয়েছিলাম যে মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে ঋণ গ্রহণের পরিমাণটা হচ্ছে 50,000 টাকা লিখলাম। আরেকটা কথা লিখেছিলাম সর্বশেষে যে স্থায়ী সম্পদ বিক্রয়, এরকম কোনো লেনদেন এই উদ্দীপকের নেই, যার জন্য আমরা শুধু 2টিকে রেখেছি আর 2টি যোগ করলে হচ্ছে 1,50,000 টাকা। তাহলে আমাদের হয়ে গেল প্রথম ধাপটা। তারপরে যে দ্বিতীয় ধাপটি, যেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, লিখলাম মূলধন জাতীয় ব্যয়, টাইটেল দিলাম মূলধন জাতীয় ব্যয়। আমি আগেই বলেছিলাম যে আমাদের সম্পদ ক্রয় হবে, সম্পদ ক্রয়গুলোকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে সম্পদ ক্রয় এখানে 21 তারিখ স্পষ্ট বলা আছে যে, তাহলে 21 তারিখ ছিল যে যন্ত্রপাতি ক্রয়, সেটি একটি স্থায়ী সম্পদ ক্রয় করা হয়েছে। তাহলে যন্ত্রপাতির পরিমাণটা ছিল 60,000 টাকা লিখলাম। আর 25 তারিখ বলা আছে এই আসবাবপত্র ক্রয়, তাহলে এটি একটি স্থায়ী সম্পদ ক্রয় করলে আমি বলি এটিকে যে মূলধন জাতীয় ব্যয়। তাহলে তার পরিমাণ হচ্ছে 30,000 টাকা লিখলাম, 30,000 টাকা। আর এই দুইটা যোগ করলে আমাদের উত্তর হচ্ছে 90,000 টাকা। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়ের উত্তর। কিন্তু আমার 31 তারিখ দেখতে পাচ্ছি একটা কথা একটু মানে পেঁচানো ভাবে বলা আছে। 31 তারিখ বলা আছে যে বেতন প্রদান করা হয়েছে। 31 তারিখ বলা আছে বেতন প্রদান করা হয়েছে মালিকের নিজস্ব তহবিল থেকে, আর পরিমাণটা হচ্ছে 10,000 টাকা। তাহলে মালিক যেহেতু প্রদান করেছে এটাকে আমরা অতিরিক্ত মূলধন মানবো, কারণ এই বেতনের পরিমাণটা মালিকের নিজস্ব তহবিল থেকে দিয়েছে। তাহলে এই টাকাটা কিন্তু আমাদের মূলধন হিসাবে গণ্য হবে। তাহলে অতিরিক্ত মূলধন হিসাবে আমরা এখানে আরও যোগ করে দিতে পারি 10,000 টাকা। তাহলে এখানে 1 লক্ষ হবে না, সরি, এখানে হবে 1,10,000 টাকা। আর এখানে একটু অ্যামাউন্ট বেড়ে যাবে, এখানে আরও 10,000 টাকা বাড়লে হয়ে যাবে 1,60,000 টাকা। কারণ আমরা এখানে অতিরিক্ত মূলধন বাবদ আরও 10,000 টাকা অ্যাড করেছি। এই কারণে অ্যাড করেছি, বেতন বাবদ এখানে মালিক প্রদান করেছিল 10,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের ঘ দাগের উত্তরটা। এটা হচ্ছে 1,60,000 আর এটা হচ্ছে 90,000।